গত 4 দশকের শিশুদের বড় হয়ে ওঠার ধরন কতটা বদলেছে, আর 90 দশকের পড়াশোনা আর আজকের ডিজিটাল ক্লাসরুমের মধ্যে পার্থক্য ঠিক কোথায়? আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের এলাকার অন্যতম প্রাচীন নার্সারি স্কুল শ্রীত কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষিকা মিসেস রুনু কুন্ডু, যিনি গত 40 বছর ধরে এলাকার হাজার হাজার শিশুদের জীবনের প্রথম পাঠটি দিয়েছেন। আমরা যারা আজ প্রতিষ্ঠিত, আমাদের অনেকের হাতে খড়ি তার স্নেহে। সদ্য ম্যামের অভিজ্ঞতার ঝুলিতে এমন অনেক অজানা কথা। ম্যাম, আপনাকে আমাদের ৯৬ পডকাস্টে স্বাগত জানাই। আজকে আমরা আপনার কাছ থেকে জানব এই 4 দশকের শিক্ষার ধরন কতটা বদলেছে, আর একটি ভাড়া বাড়ি থেকে চলা এই শিক্ষা প্রতিষ্ঠানটি কীভাবে আজও তার ঐতিহ্য ধরে রেখেছে। ধন্যবাদ ম্যাম, আপনাকে ৯৬ পডকাস্টে স্বাগত জানাই। আপনার কাছে আমরা অনেক কিছু জানব। সর্বপ্রথম আপনি কেমন আছেন? আজ অবধি তো ঠিক আছি, সমান তালে স্কুল করে যাচ্ছি। ওকে ম্যাম। ম্যাম, আপনার যখন শিক্ষাগত জীবনে প্রথম এই স্কুলে যুক্ত হন, সেই সময়ের পরিবেশ কেমন ছিল? প্রথমেই আমি আজকে এই যে ৯৬ পডকাস্ট, আমার ছাত্র তৌফিক, সে এই সুন্দর একটা চিন্তা ভাবনা করেছে। তার শৈশবকালের সেই বিদ্যালয়, 40 বছরের ঐতিহ্যবাহী সেই বিদ্যালয়কে আজকে সর্বসমক্ষে মিডিয়ার মাধ্যমে তুলে ধরছে। তার জন্য ৯৬ পডকাস্টকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আমাদের এই শ্রীত কিন্ডার গার্ডেন পুরাতন ঐতিহ্যবাহী স্কুল, এবং এই স্কুল কালিয়াচক তথা সুজাপুরে প্রথম। আপনারা যখন সেই সময় যখন শহর থেকে শিক্ষক শিক্ষিকারা আসতেন, এলাকার মানুষের মধ্যে এই স্কুলটি নিয়ে কতটা উৎসাহ দেখতে পেতেন? সে এক অতীত ইতিহাস। 40 বছর অতিবাহিত করা একটা বিদ্যালয়, যে বিদ্যালয় তার ঐতিহ্যের সঙ্গে আজও দাঁড়িয়ে আছে সেই একই মাটিতে সগৌরবে। প্রথমেই বলতে হয়, যখন এই সুজাপুরে এসেছিলাম, সুজাপুরের অনেক গুণী মানুষজন তখন ছিলেন, যারা হাই স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, উভয় স্কুলের শিক্ষকরা আমাদেরকে এই বিদ্যালয়ের কাজে সহযোগিতা করেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন। এই বিদ্যালয় প্রথম যে প্রতিষ্ঠা, যেখানে বিদ্যালয় প্রথম প্রতিষ্ঠিত হয়, সেটা ছিল হাজি সাহেবের বাড়ি, অর্থাৎ সুজাপুরের সাফিউল মাস্টার মশাই, হাজি সাফিউল্লাহ স্যার আমাদের হাই স্কুলের টিচার ছিলেন। উনার বাড়িতে উনিও এই সহযোগিতায় উনার বাবা হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেখান থেকে শুরু হয়েছিল আমাদের পদচারণা। সেই সময় স্মৃতিপটে কিছুটা আসে, অনেক কিছুই স্মৃতির থেকে কিছুটা অতলে তলিয়ে গেছে, কারণ কৈশোরের কিশলয়গুলো আজকে পর্ণে পরিণত হয়ে গেছে। তাদের অনেক পরিবর্তন। সেই জায়গায় স্মৃতিপট থেকে কিছু হয়তো আমার বিচ্যুতি, সেই জায়গাকে আমি বলবো সেটাকে একটু ক্ষমার চোখে দেখতে। দলে দলে এত ছেলে এসেছে, হাজারো হাজারো, সব মলিন মুখগুলো মনে পড়ে, কিছু সময় আবার সেই মুখগুলো আবছা হয়ে যায়। তো সেই কুড়িগুলো প্রস্ফুটিত হয়েছে। প্রথম যখন আমরা স্কুলটি প্রতিষ্ঠাতা করি, 4র্থ শ্রেণীর ছাত্র ছিল আমাদের মুনি মাস্টার, নাম আজিমুলদা হবে, আজিমুল সাহেব হবে, আমার হয়তো একটু ভুল হতে পারে। মুনি মাস্টার বললে ওনাকে সবাই চিনে, উনি হাই স্কুলের টিচার ছিলেন। ওনার ছেলে নূর আর জোসেফ
জোসেফ। দুইজন, আর সাবির আলী কেতাবুদ্দিনদার জামাই। কেতাবুদ্দিনদার জামাই সাবির আলী। সাবির আলীর সম্বন্ধে একটু সংশয় থাকলেও যাই হোক, ওই আগে পরে একসঙ্গেই মানে এরা, স্কুলের প্রথম স্টুডেন্ট। হ্যাঁ প্রথম স্টুডেন্ট আমার, মানে এনাদেরকে নিয়ে প্রথম পথ শুরু, প্রথম পথ শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পদচারণা শুরু হয়েছিল। যখন এখানে আসি, মানুষের মনে একটা সুজাপুরের মতন একটা জায়গা, সেখানে ওইভাবে মহিলারা বেরিয়ে আসেন না, অথচ এই মহিলারা, কারণ যেটা কিন্ডার গার্ডেন, সেটা মনে করি সেটা মহিলার দ্বারা পরিচালিত। কারণ একটা শিশু তার মায়ের কোলেই প্রস্ফুটিত হয়। সদ্যজাত শিশু প্রথম মাই তাকে লালন পালন করে। এই মানে ধরে নেওয়া যাক যে এই শিশুতীর্থ কিন্ডার গার্ডেন অর্থাৎ শিশুদের উদ্যান, এই উদ্যানে যে ফুলগুলো ফোটে প্রথম মায়ের হাত ধরে ফোটে। সেই জন্য আজকে আমরা দেখেছি সুজাপুর একটু ব্যতিক্রম হলেও মালদা অনেক স্কুল আছে, এখনও আছে, এবং কলকাতা বহু সব স্কুলই বেশিরভাগ মহিলা পরিচালিত হয়। কিছু কিছু বর্তমানে যে কর্মসংস্থানের অভাব অসুবিধা, সেই ভেবে কিছু কিছু আমাদের সন্তানদেরও এই স্কুল করতে এগিয়ে যেতে হচ্ছে। তবে যেটা আমাদের রেক্টর যিনি, তিনি শুধু স্কুলে থাকতে পারতেন, তাছাড়া শিক্ষিকারাই বিদ্যালয় চালান। এটাই এই স্কুলে সিদ্ধ কিন্ডার গার্ডেন প্রথম থেকে মহিলা দ্বারা পরিচিত, এবং এটাই সব স্কুল। ম্যাম, আপনার নিজের শিক্ষাগত জীবনে সেই ছোট ছোট ছেলেমেয়েরা যেমন আজ আমরা প্রতিষ্ঠিত, সেই দীর্ঘ সফরটা আপনার কাছে কেমন লাগে? বলার ভাষা নাই। এই দীর্ঘ সফরটা আমার মনে হয় এই শিশুগুলোকে যদি আমি না পেতাম, এই শিশুগুলোর সংস্পর্শে যদি আমি না আসতাম, শিশুর মধ্যে যে কি অদ্ভুত একটা ভালোবাসা, একটা কুড়িকে ফোটানোর মধ্যে যে কি আনন্দ, প্রতিদিন প্রতি বছর তাকিয়ে থেকেছি কুড়িটা বিকশিত হচ্ছে, তার কথাবার্তা আলাদা হচ্ছে, আমি আপ্লুত। আর এই শিশুর মধ্যে এতদিন না থাকলে সবই আল্লাহর দয়া বা ঈশ্বরের দয়া। আমার একাকিত্ব জীবন কাটানো সম্ভব হতো না যদি সুজাপুরে এই শিশুদের মধ্যে নিজেকে বিলীন করে না দিতে পারতাম। আমার একাকিত্ব জীবন, কি বলবো, মরুভূমির আমি মনে করি মরুদ্যান আমার কাছে সুজাপুর। আর এই বার্ধক্যের বানারসি। ওকে ম্যাম, এই একাকিত্ব জীবনে যখন আপনি স্কুলে আসেন, আপনি যখন আপনাদের প্রথম এই বাচ্চাদেরকে দেখতে পান, তখন তো আপনার অনুভূতিটা কেমন হয়? সে অনুভূতি আমার এখনো আছে। আমার টিচাররা জানে যে এক মুহূর্ত আমার ম্যাডামের বাচ্চা ছাড়া চলে না, আর বাচ্চারা আমার চেয়ারের চারপাশে, তাদেরও না থাকলে ভালো লাগে না। মানে সে অনুভূতি, মানে আমি ভাষায় বলার মতন আমার কাছে নেই, চোখ দিয়ে জল চলে আসবে। ওদের প্রতি আমার মানে এত ভালোবাসা। আমি দুদিন স্কুল না আসলে আমার মনে হয় আমার দিনটাই খারাপ যাচ্ছে, আমার যেন মানে কিসের অভাব বোধ হচ্ছে। এই সুজাপুরের শিশুগুলার জন্যই আজকে আমার বেঁচে থাকা, এই পদচারণা। আর আমি এটাই ভাবি যে এই শিশুগুলা যখন বড় হয়, অনেক বড় বড় জায়গায় যাচ্ছে, বড় বড় খবর পাই, বয়স হয়েছে, উল্লাসের ভাষা থাকা দরকার, কিন্তু সেখানেও আমি আপ্লুত হয়ে অনেক সময় মানে অনেক বেশি উৎসাহিত হয়ে পড়ি। থ্যাংক ইউ ম্যাম। 40 বছর আগের শিশুদের পড়াশোনা ধরন আর আজকের ডিজিটাল যুগের শিশুদের মধ্যে প্রধান তফাৎটা কি দেখতে পান? 40 বছর আগের পড়াশোনা, সেই পড়াশোনার মানের সঙ্গে সেকাল আর একাল, দুটো কালের মধ্যে কিন্তু আমার মনে হয় একটা আকাশ পাতাল তফাৎ। সে তফাৎ দাড়িপাল্লার ওজনে হবে না, এতটাই তফাৎ। আগের
যে পড়াশোনার মান সেটা অনেক ক্ষুরধার ছিল, সেই পড়াশোনার মধ্যে অনেক গভীরতা ছিল। সেই সময়কার পড়াশোনা, সেই সময়কার শিশু, সেই সময়কার শিক্ষকের হাতে লাঠি থাকত। আর আজকে আমরা দেখছি এই ডিজিটাল যুগে এসে যেটা আমাদের সবচেয়ে দাগা দেয়, তবে শিশু সাইকোলজি সবসময় বলে বেত্রাঘাত নয়, অবশ্যই এটা মানতে হবে, বেত্রাঘাত নয়, কিন্তু বেদ ছাড়া পড়াশোনাও যে একদম সঠিকভাবে হয় আমার মনে হয় সেখানেও একটু আমাদের ঘাটতি থেকে যায়। শিশু পড়াতে গেলে অন্তত শিক্ষিকার কাছে একটা ছড়ি টড়ি থাকলে শিশুরা একটু মানে মান্যতা দেয় আর কি। কিন্তু আমি সেই বেত্রাঘাতের বিরোধী। আমি চাই না আমার শিশুর উপর কেউ প্রহার করে তার ওই ছোট্ট মানসিকতায় আঘাত করে তাকে বেশি পড়াতে যাক। তার মাথায় যতটুকু ঢুকবে, সে একদিনে যদি 2 লাইন পড়া পারে সেটাই তার কাছে যথেষ্ট, ওটুকুই আমরা আশা করব। ম্যাম, আপনার কি মনে হয় যে সেকালের বাচ্চার গার্জেনরা অ্যাক্টিভ ছিল না এখনকার সময়ের বাচ্চার গার্জেনরা অ্যাক্টিভ? সেই কালের গার্জেনরা অ্যাক্টিভ তো ছিলেন বটেই, তবে সেই সব সময় তো একান্নবর্তী পরিবার ছিল আমাদের, বেশিরভাগই একান্নবর্তী পরিবার। সেই পরিবারে থাকার জন্য জ্যাঠা দাদু এদের উপরই সংসারের দায় দায়িত্বটা বেশি পড়তো, বাবা মাকে অত বেশি দেখতে হতো না। আর সেই অভিভাবকরা তারা একটু সন্তান স্নেহে, যেটা বাবার থেকে দাদু বেশি আপ্লুত হন। যদি বাবা কখনো ছেলেকে বকে, দাদু এসে আমরা দেখি সাথে সাথে আগলে ধরবে, পড়ার দরকার নেই, আমার ছেলেকে ওরকম বলবে না। আর এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে। এখন বাবারা এত বেশি অ্যাডভান্স হয়ে গেছেন যে আমরা দেখি, আমরা তো প্রথমে জানি একটা শিশু যখন জন্মায়, জন্মের পর তার লিকুইড খাদ্য দরকার। হ্যাঁ, তার খাদ্যটা তার মার সঙ্গেই থাকে। ঈশ্বর এমন একটা বিধান আমাদের দিয়ে দিয়েছেন, সেই লিকুইড খাদ্য মার সঙ্গে থাকে। কিছুদিন পরে আমরা দেখি সেই লিকুইড খাদ্য থেকে বেরিয়ে এসে মা তাকে একটু স্যারিলাক টেরিলাক এরকম ধরনের খাদ্য ধরাচ্ছেন। তৃতীয় ধাপে আমরা দেখি যে মারা আবার তখন একটু ডাল চাল মিশিয়ে পাতলা করে একটু গলা একটু খাওয়ানোর চেষ্টা করছেন। এই যে শিশুকে মানুষ করার মাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সাধুবাদ জানাই। কিন্তু বর্তমানে এই ডিজিটাল যুগে এসে আমরা কি দেখছি, এখন মায়েরা চাইছেন বাচ্চা স্কুলে আসবে, 4 বছর বয়স যথেষ্ট, সে এখন তার নাম লিখবে, সে স্কুলের নাম লিখবে ঢুকে বাচ্চার 2 মাস হতে না হতেই মাদের মধ্যে আশা থাকা তো ঠিকই। আমি অনেক মাকে বলি, যখন জন্মেছিল তখন কি খাইয়েছিলেন, আপনি এত আশা করছেন আমার কাছে, একটু অপেক্ষা করুন, একটু মাথাটাকে পুষ্ট করতে দিন। আজকের চোখ রাঙানি, কালকে বাচ্চা স্কুলে আসবে না, ওকে স্কুলমুখী করতে দিন, ওকে শিক্ষিকাদের প্রতি আকর্ষিত করতে দিন, শিক্ষিকাদের প্রতি ওর দরদ জমুক। ও শিক্ষিকার কাছে মাতৃত্ব খুঁজে যখন পাবে তখনই শিশু তার খাতা কলমটা ওইভাবে ব্যবহার করতে পারে। একটা বাচ্চার প্রথম ধাপ যে প্রথম স্কুল গিয়ে অন্ততপক্ষে 6 মাস 7 মাস আমি শিশুক, তারপরে পড়াশোনা আস্তে আস্তে লিখতে শিখুক। আমি এটা চেষ্টা করছিলাম, এই চেষ্টাটা আমি নিয়েছিলাম, 4 মাস অবধি নিয়েছিলাম। কিন্তু অন্যান্য স্কুল যেখানে কম্পিটিশনের যুগে আমাকেও তো একটু ভাবতে হবে, এখানে আজকে 200 উপর প্রাইভেট স্কুল আছে, 200 অধিক। অনেক স্কুল, সব স্কুলই ভালো, তবে রীতিনীতির ক্ষেত্রে কিছু পার্থক্য দেখা যায়।
সেখানে আমাদের স্কুলটা আবার একটু রিমডেল করা আছে, যেহেতু শিক্ষিকারা সব মালদার থেকে আসেন। তারা চেষ্টা করেন যে এই শিশুগুলো আগামী দিনের ভবিষ্যৎ, এই শিশুকে আলাদাভাবে তৈরি করতে হবে। এরা 200 স্কুলের উপরে যেন এদের রেজাল্টটা থাকে। তাহলে আপনি কি মনে করেন যে 200 স্কুল আছে তাদের ভাষাগত, শিক্ষাগত আর শিশুতে কিন্ডারগার্টেনের ভাষাগত, অনেক শিক্ষাগত অনেক পার্থক্য। আজকে আমি যেখানে বসেছি, আমি যে ভাইয়ের বাড়ি এসে আজকে সাক্ষাৎকার দিচ্ছি, উনাদের পরিবার শাহাদাতদার পরিবার। সেই শাহাদাতদার পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার। সুজাপুর এই পরিবারকে বিশেষভাবে চেনে। শাহাদাতদা এমন একজন মানুষ আমরা পেয়েছিলাম যার এখানে কোনো তুলনা নেই। শুধু শাহাদাতদা না, তার সঙ্গে মাজিদদা, ইলিয়াসদা, এরা সবাই ছিলেন, হামিদুদ্দা, এদের যে একটা জুটি, তারাও যদি আমাদের পিছনে এইভাবে না থাকতেন তাহলে হয়তো আজকে শিশুতীর্থ কিন্ডারগার্টেন শিশুতীর্থের জায়গায় যেত না। আজকে শাহাদাতদের পরিবারের একজন কেউ নাই যে শিশুতীর্থের মাটিতে পড়াশোনা করেনি। আজকে শাহাদাতদার ভাইয়ের বাড়ি আমি বসেছি, দীর্ঘদিন পরিচয়, সবাই ছেলে মেয়েকে আমরা তৈরি করেছি। আমি এখানে বসেও গর্ব অনুভব করছি আমার ছেলে মেয়েগুলোকে দেখে, যে সবাই মানে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। প্রযুক্তি ছোঁয়ায় পড়াশোনা সহজ হয়েছে ঠিকই, কিন্তু শিশুদের মধ্যে কি কোনো সৃজনশীলতার অভাব দেখেছেন? প্রযুক্তির ছোঁয়ায় যে পড়াশোনা সহজ হয়েছে, সেটা পড়াশোনা সহজ হয়েছে মানে কি, সেই সহজটা আবার শিশু বিকাশের ক্ষেত্রে ঠিক না। পাঠ্য বইয়ের যেই জিনিসগুলো, রবীন্দ্রনাথ বিশ্বকবি, সেই বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্রের, সহজ পাঠ রবীন্দ্রনাথের, আজকে এইসব বইগুলো আমরা দেখছি ম্লান হয়ে যাচ্ছে। এই বইগুলো ধরে, বর্ণপরিচয় ধরে আমরা কিন্তু এই জায়গায় এসেছিলাম, কিন্তু এখন বর্তমানে প্রযুক্তির জায়গায় এসে আমরা এখানে কিছুটা, আমারও মনে হয় শিক্ষার ক্ষেত্রে এই বইগুলোকে মানে পাঠ্য বই থেকে অনেকটা দূরে সরিয়ে অনেক সংস্করণকে বাদ দেওয়া হয়েছে। এটা বোধহয় সঠিক না। আর প্রযুক্তিবিদ্যা ঠিকই আছে, আমরা যেমন মনে করি এই যে একটা অনলাইনে পড়াশোনা আমরা দেখেছিলাম করোনাকালে, অনলাইনে পড়াশোনা, যে শিক্ষিকা হাতে একটা ছড়ি নিয়ে বসেন, প্রতিটা বাচ্চার কাছে দৌড়ে দৌড়ে যান, কে দুষ্টুমি করছে, কে কি করছে, কে কার টিফিন খেয়ে নিচ্ছে, এইরকমভাবে তাদের কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বুঝিয়ে তাদেরকে কন্ট্রোল করেন। অনলাইন কি সেটা করতে পারে? অনলাইন ছেড়ে দিয়ে বাচ্চা আপন মনে খেলতে থাকে, বলে কি ও তো ছাড়া আছে ম্যাডাম, আমি খেলছি। তো এটাও মানে খুব সঠিক পদ্ধতি নয়। শিশুর ক্ষেত্রে আমার মনে হয় এইসব অনলাইন বিদ্যা বা এই যে আমাদের মোবাইল, এগুলো একদম বন্ধ করে দেওয়া উচিত। বর্তমানে অনেক নতুন স্কুল হওয়ার প্রতিযোগিতা বেড়েছে, এই পরিস্থিতিতে আপনাদের স্কুল কিভাবে নিজের স্থায়িত্ব বজায় রেখেছে? প্রথমত সুজাপুরে আমার স্কুলের একটা গর্ব যে আমার কোনো শাখা নেই। দীর্ঘ 40 বছরের ঐতিহ্যবাহী বিদ্যালয় যে স্কুলের, এখানে কোনো শাখা নেই। এখানে 200-250 স্কুল, তার মধ্যে 150 স্কুল ভাড়া বাড়িতেই চলে। তারা প্রত্যেকে 3-4টা শাখা করেছেন। আর আমাদের স্কুলের যেটা উদ্দেশ্য, আমাদের কোয়ালিটি দরকার, আমরা কোয়ান্টিটি চাই না। এখানে যত স্কুল আছে সবার 500, 800, 1000, 2000, 5000 মিশন, অনেক কিছু আছে, কিন্তু সেই জায়গার কোনো কম্পিটিশন আমার কোনো প্রয়োজন পড়ে না। আমি আমার জায়গায় বসেই সুজাপুরের যত বলিষ্ঠ এবং যত মানে জ্ঞানী গুণী, তারা বংশ পরম্পরা শিশুতীর্থ এখনো খুঁজে যাচ্ছেন। তারা নিজেরা পড়েছেন, তাদের ছেলে পড়ছে, নাতি পড়ছে,
এই পজিশনে শিশুতীর্থ দাঁড়িয়ে আছে এবং সগৌরবে, এবং বারবার বলবো যত স্কুল আছে শিশুতীর্থ সুজাপুরের মাটিতে এক মুঠো রোদ্দুর। ম্যাম, আপনাকে যখন কারো নাতি এসে অ্যাডমিশন করায় সেই মুহূর্তে আপনার অনুভূতি কেমন হয়? প্রথমে আমি বলেছি আমি একটু মানে একাকিত্ব জীবন, তো বাচ্চা মানে কি, আমার পাশে যে তৌসিফ, আমার তো মনে হচ্ছে তৌসিফকে আমি ধরিনি, এইরকম একটা অনুভূতি আমার। তৌসিফকে ধরলেও আমার বোধহয় ভিতরটা ঠান্ডা হয়ে যাবে, আমার ভিতরের যে জ্বালা, যে আকুতি, যে সন্তান হারার সেটা চলে যাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের সম্বন্ধে বলার মতন আমার কোনো ভাষা নেই। আমার সামনে কোনো শিক্ষিকা যদি আমার কোনো বাচ্চাকে প্রহার করেন, দাদু দিদিমা যেইভাবে রিয়্যাক্ট করেন, আমি পর মুহূর্তে শিক্ষিকাকে অফিসে বলি কাল থেকে আপনি স্কুলে আসবেন না। বাড়ির ঝগড়া, স্বামীর সঙ্গে অশান্তি, ছেলের সঙ্গে অশান্তি, এই ধরনের মেন্টালিটি নিয়ে আমার স্কুলে এসে শিশুর গায়ে বেত্রাঘাত করবেন না। ওকে ম্যাম, শ্রীযুক্ত কিন্ডারগার্টেন নিজস্ব জায়গায় না থাকায় ভাড়া বাড়িতে চলার ক্ষেত্রে আপনাদের কি বাধা সমস্যা সম্মুখীন হতে হয়েছে বলে আপনি মনে করেন? খুব গর্বের সহিত বলতে হয়, শিশুতীর্থ কিন্ডারগার্টেন 40 বছরের উপর হয়ে গেল। এই সুজাপুরের মাটি, যে মাটিতে আমি একদিন এসেছিলাম, চারদিকে আম বাগান, ঘোড়ার গাড়িতে চড়ে আসতে হতো। মালদার থেকে ঘোড়ার গাড়িতে চড়ে এই শিশুতীর্থে এসেছি। চাষপাড়া এমন একটা এলাকা যেখানে ঘোড়ার গাড়ি ছাড়া যাওয়া যেত না, এটাও আমার জীবনের অভিজ্ঞতা আছে। মাত্র 100 টাকার বিনিময়ে এখানে এসেছিলাম, আমার লাইফটা 100 টাকা, মানে 100 টাকায় 3 মাস। 100 টাকায় 3 মাস, 75 টাকা গাড়ি ভাড়া মান্থলি, সেই কার্ডও আমার কাছে আছে। তো সেই 75 টাকা মাস হলে 100 টাকায় 3 মাস, তো আপনি তো সেখানে প্রফিট তো লস কোনো গল্পই থাকতো না। এটা তো সেবা করতে সেবা, আমি এখানে সেবা করতে এসেছিলাম, মন প্রাণে আমার ধ্যান ছিল। আমি এর আগেও একটা জব করতাম, সেই জব ছেড়ে আমি এখানে এসেছি। হ্যাঁ, মূলত আমার ছিল আমি একটা কিছু সেবার কাজ করব, শিশুর মধ্যে নিজেকে বিলিয়ে দিব। ম্যাম, আপনি আমার ম্যাম, আজকে আমার গর্ব হচ্ছে যে আপনি আমার ইন্সপায়ারের সঙ্গে সঙ্গে যে 75 টাকায় 3 মাস কোনো মজুরি না, 100 টাকায় 3 মাস এবং 75 টাকা মান্থলি ভাড়া না। আপনার মতন ম্যাম এই সুজাপুর কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অজস্র বছর বেঁচে থাকুক, এটি আমরা আশা কামনা করব। আমি শামসি রেগুলেট মার্কেটের চাকরি ছেড়ে এসেছি, যেটা আমি মালদাতে রেগুলেট মার্কেটে আজকে চাকরি করতে পারতাম। ওকে ম্যাম, শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে আগেকার খেলার মাঠ আর আজকের স্ক্রিন টাইপ মোবাইল নিয়ে আপনার কি কোনো পর্যবেক্ষণ হয়? অবশ্যই। খেলার মাঠ মানে অক্সিজেন, খেলার মাঠ মানে মুক্ত, খেলার মাঠ মানে উড়ন্ত পাখি শিশুরা। সেইখানে খেলার মাঠের সঙ্গে কি আমি একটা মোবাইলকে তুলনা করতে পারি? আজকের শিশু পর্যাপ্ত খেলার মাঠ পায় না। চারপাশে আমরা কংক্রিটের শহর তৈরি করে নিয়েছি, সুজাপুরও এখন কংক্রিটের শহর। এখানে বড় বড় মল এসেছে, যখন একটা ব্যাংক আসতো না, আজকে বড় বড় মল। হ্যাঁ, আমরাও গর্ব অনুভব করছি কোন সুজাপুরে এসেছিলাম, আর সেই সুজাপুর আজকে কত, বললাম এক মুঠো রৌদ্র আমার কাছে। তো আমার মনে হয় দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিশুর খেলার মাঠ সবসময়ই খেলার মাঠ, এবং আমরা যত জায়গায় গেছি আমরা প্রথমেই দেখেছি আমার শিশুর খেলার জন্য কিছু জায়গা আছে কিনা, আমার শিশু খেলতে পারবে কিনা। এখনো যে বাড়িতে আছি সেখানেও আমাদের খেলার মাঠ আছে পিছনে, আবার যেখানে যাব সেখানেও একটা খেলার মাঠের অ্যারেঞ্জ আমরা ভেবে রেখেছি। এখন যেখানে আছে আবার সেখান থেকে আবার ট্রান্সফার হচ্ছে, আমরা আবার এর মধ্যে ট্রান্সফার হব, কারণ আমাদের যিনি হাজি সাহেব, যিনি আমাকে 12-14 বছর আগে এই বিল্ডিংটা দিয়েছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। তিনি ভালো থাকুন, দোয়া করি। যাই হোক, তার ছেলে ওয়ারিশ হিসাবে সে এখন এখানে মল টল করতে চাইছে, সেই হিসাবে আমরা এখান থেকে আমাদের বিল্ডিং হয়ে গেছে। আমরা মার্চ মাসের মধ্যে আমরা একটা আলাদা একটা বিল্ডিং করব, এবং সেটা
আরও ডেকোরেট বিল্ডিং হবে। আগেকার দিনে আমরা দেখেছি স্কুল থেকে শুধু একটা বুকলেট ধরিয়ে দেওয়া হতো হুম, এবং অভিভাবকরা তাদের পছন্দ মতো দোকান বা প্রকাশনী থেকে বই বই কিনত, নিতেন। বা স্টুডেন্ট তার নিজস্ব রাইটার ভাবনা চিন্তা করে বই পড়তো। কিন্তু এখন দেখা যায় স্কুলগুলো নির্দিষ্ট বই বা সেট নির্ধারণ করে দিচ্ছে। এই পরিবর্তনের মূল কারণ কি বলে আপনি মনে করেন? এটা কি শিক্ষার গুণগত মানের জন্য, নাকি এর পিছনে অন্য কোনো ব্যবস্থাপনার কারণ আছে? শিক্ষার গুণগত মানও ঠিক বলা যাবে না, আমার মনে হয় এর পিছনে অন্তর্নিহিত আরেকটা কারণ আছে, যেটা আমার তো মনে হয় গুণগত মান যেটা আছে সেটা আমরা সবাই ধরে রাখতে পারি না। আর দ্বিতীয় কথা, আরেকটা কারণ হচ্ছে যে এই যে বই, আগে যেটা আমাদের বাবা মা যেতেন, আমরাও পড়াশোনা করেছি, বুক লিস্ট নিতেন, বইয়ের দোকানে গিয়ে বই কিনে এনে আমাদের দিয়ে দিতেন। তখন কিন্তু একটা কমিশন পাওয়া যাবে বা কিছু পাওয়া যাবে ওই রকম একটা ব্যাপার ছিল না, যার জন্য ওইদিকে ছোটার রাস্তা কম ছিল, ওইদিকে কেউ ছুটতো না। আর এখন আমি যদি মনে করি কমিশন নেব না, কমিশন আমাকে নিতেই হবে, এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আমি যে গার্জিয়ানকে বইটা দিয়ে দিব, গার্জিয়ান সব বই পাবেন না। কারণ এখানে কি বই মাফিয়া একটা চলে, যে প্রকাশনী মাফিয়া বই তুলতে চাইছে না সুজাপুরে বা মালদায়? ওরা ওদের কমিশনের জন্য, ওদের লাভের জন্য। আজকে আমি একটা বুক লিস্ট ধরিয়ে দিলাম, আসেন অনেক গার্জিয়ান, আমি বলি ভাই দেব, আপনি 7 দিন পরে আসেন, আমি আপনাকে লিস্টটা দিয়ে দিচ্ছি। এখন আপনি নিলে আপনিও হয়রানি হবেন, সঙ্গে আরও কিছু আমার হয়রানি হবে। কারণ আমি যেটা দেখছি, আমার ব্যক্তিগত মত, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি দেখেছি, আমরা যেমন ভালো ভালো কোম্পানির বই করি, নামি দামি কোম্পানি, আমার কমিশন লাগবে না, আমার ছেলের গুণগত মান লাগবে। ওই বইটার মধ্যে কি আছে, ওই বইটা আমার বাচ্চার ক্ষেত্রে কতটা সহায়ক হবে, সব চিন্তা ভাবনা করে বইগুলোকে আমি কদিন ধরে স্টাডি করি, তারপরে আমার বুক লিস্ট বইটা আমি তৈরি করি। আমার বইয়ের মধ্যে সাহিত্যকুটি, তারপরে হলিচাইল্ড, মানে অনেক বিকাশ, বিলাস, দামি দামি বইয়ের কোম্পানি, এবং তাদের মান খুব। ওই মান মানে কি, ওই বই যদি ঠিকমতো আমার টিচাররা স্টাডি করেন, বাচ্চার পিছনে আর ঘুরে তাকাতে হবে না, যেটা হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বইগুলো সিলেকশন করতে গিয়ে আমার এটাই মনে হয়, আমি ওইভাবে গুণগত মান দিয়ে যে বইটা বিচার করি, অন্য জায়গায় দেখি যারা বইটা দিতে আসে আমাকে, কি যে করেন আপনি, খেয়ে দিয়ে কাজ পান না, এই এতগুলা বই নিয়ে ম্যাডাম হয়রানি করেন, তারপরে ওরা বই দিতে পারে না, ওরাই আমাকে বই দিতে পারে না। তো ওরা যখন সব, এখনো আমার সব বই স্কুলে এসে পৌঁছায়নি, ওরা বলতে চায় অন্য স্কুল তো তা করে না, আগের বই আছে, আছে, আপনি ওই দিকে তুলে দেন, আপনি এইসব করেন কেন? এই যে নির্দিষ্ট প্রকাশনী বই বাধ্যতামূলক করা, এতে কি সাধারণ বা মধ্যবিত্ত অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছে বলে আপনার মনে হয়? না, আমরা যেভাবে বই করি সেইভাবে খুব যে একটা আমরা চাপ তৈরি করি না, সেইভাবে চাপ তৈরি করি না। কারণ আমার ব্যক্তিগত, অন্যরা কে কী করেন বা কোন স্কুল কী করেন, আমরা যখন বই দেখি এই পাবলিশারটা 150 টাকায় অঙ্ক, ওইটা আমি তখন আরও 5টা বই খুঁজি, ওই গুণগত মানের আরও 5টা বই খুঁজি, কোনটা 20 টাকা কম হবে করে সেই ক্যাটাগরিতে এসে 10 টাকা কমুক, তাও ওই বইটা 2-in-1 বইগুলা কিছু করি। কীরকম, যে হ্যান্ডরাইটিং, রাইমস, এগুলো বই 2-in-1, যে একটা ইংরেজি কিনবে আবার একটা বাংলা কিনবে, একটা কিনবে, একটাতে হয়ে যাবে, গার্জিয়ান সেফ হলেন। মানে আমি আমার সাধ্য মতো চেষ্টা করি। এখন গার্জিয়ান কতটা উপকৃত হন সেটা তাদের ব্যাপার, আর প্রত্যেক মানুষ তো একই রকম হন না, ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমার জায়গায় আমার চিন্তা ভাবনা এটা থেকে 10 টাকা কম যেন হয়, দেখ না, আর একটু 20 টাকা কম, আমি 5 জনকে নিয়ে বসি আর সব বই ফেলি, তারপরে ওইভাবে চেষ্টা করি তাদেরও কিভাবে রিলিফ দেওয়া যায়। আর গার্জিয়ান এসে আমাকে তাদের বুক লিস্ট দিয়েও বলেছেন, ম্যাডাম 2টো বই জোগাড় করতে পারলাম না, আমি বললাম আপনাদের সহযোগিতার এইটুকু চেষ্টা করি। এই হচ্ছে আমার, মানে বই
আর বুক লিস্টের মধ্যে পার্থক্য। গত 40 বছর ধরে আপনি নিশ্চয় অনেকবার সিলেবাস পরিবর্তন করেছেন। আগেকার সেই খোলামেলা বুক লিস্টের দিনগুলোকে বেশি ভালো ছিল, নাকি বর্তমানে এই পরিকল্পিত বই বিতরণ পদ্ধতি শিশুদের জন্য বেশি সুবিধাজনক বলে আপনি মনে করেন? শিশুদের জন্য আগেরটা পদ্ধতিটা খারাপ ছিল না। পদ্ধতিটা আমার মনে হয় বাচ্চার হাতে বুক লিস্টটা পেলে আমরাও আনন্দ পেতাম। একসময় যখন আমার বাবা মারা স্কুল পাঠাতো, প্রথমে এই বুক লিস্টটা এনে দিতাম, নতুন নতুন বই কিনে দিত, দারুণ একটা আনন্দ লাগতো, এনজয় হতো খুব। হ্যাঁ, বুক লিস্টটা এনে দিতাম, দাও বই কিনে দাও, অপেক্ষায় থাকতাম। কিন্তু এখন তো বুক লিস্টটা ওইভাবে আর দেওয়া যাচ্ছে না, বা সব স্কুল প্রায় উঠিয়ে দিয়েছে। আর সব স্কুলকে সঙ্গে আমার কোনো ইয়ে নেই, আমি আমার নিজের মতো আমার স্কুল চালাই, আমার স্কুল আমার মতো চলে, আমি অন্য স্কুলের কোনো কিছু ফলো করি না। আজকে অ্যাডমিশন ফি কেউ 5,000 নিচ্ছে, কেউ 10,000 নিচ্ছে, কেউ 4,000 নিচ্ছে, আমি সে জায়গায়ও নাই, তারও অর্ধেক, অথচ তাদের বাচ্চা 1000। অন্য স্কুল আপনাকে ফলো, আপনি অন্য স্কুল ফলো কেন করবেন? আপনি কালিয়াচক তথা সুজাপুরের প্রথম শিশুদের কিন্ডার, ওরা আমাকে ফলো করে, আপনাকে ফলো করে নতুন নতুন অনেক স্কুল তৈরি হয়েছে। আমি কাউকেই ফলো করি না, কারণ আমার কথা, আমার ছেলে যেন 3 থেকে 4 গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়। হঠাৎ একজন মানে চেনা জানা অনেক, আমি ভুলে যাই, আমারও দোষ ত্রুটি আছে, খেয়াল করি না, আপন মনে চলি, নিজের মাথায় সবসময় একটা টেনশন কাজ করে। আমার স্কুলটাই আমার সব, এটাই ঘর বাড়ি, এখানে যদি থাকতে বলে কোনো অসুবিধা নেই। আমার সবচেয়ে প্রিয় জায়গা সুজাপুর, এর মাটি। তো একজন গার্জিয়ান হঠাৎ আমাকে ডেকে বললেন, ম্যাডাম একটা ভালো খবর। কি হলো? আপনার স্কুল থেকে 3টে সেন্ট মেরিতে ভর্তি করেছিলাম, আমার ছেলে কিন্তু ওখানে ফার্স্ট হয়ে 8-এ উঠল। আর কিছু বলতে হবে না ম্যাম, যারা আজ বা আপনার স্টুডেন্ট বড় হয়ে একটা নতুন নার্সারি স্কুল শুরু করতে চাইছে বা শিক্ষকতায় আসতে চাইছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ এটাই, আমার ছাত্ররা স্কুল খুলেছে, আসেও আমার কাছে। আমার কথা, শিক্ষা সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মহৎ দান। হ্যাঁ, এই দানের উপর আর কিছু হয় না। শিক্ষাটা তোমরা ব্যবসায় পরিণত করবে না, শিক্ষাটা শিক্ষার মতো চলতে দাও, একে বিজনেসের দিকে নিয়ে যাবে না। যেটা আমি সুজাপুরে দেখি অনেকটা বিজনেসের মতন। 1000 বাচ্চা, আমার ঘরে 70টা বাচ্চা দিয়ে আমি পড়াতে পারবো? আমি বলি 40টার বেশি হবে না, আমার ক্যাপাসিটি এইটুকু। আমরা চাইবো ম্যাম যে শিক্ষা যেন পণ্যই না পরিণত হয়। হ্যাঁ, যাই হোক, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আগামীতে আপনার কোনো বিশেষ স্বপ্ন বা আকাঙ্ক্ষা রয়েছে? মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। আজকে আমার ছেলে মেয়ে লন্ডনে আছে, যেমন হামিদার ছেলে ক্যানাডায় ছিল, সাদাতদার ছেলে আমেরিকা ছিল, তারা তো ছিলই। যাই হোক, তারা বাবাদের বড় বড় বিজনেস, বড় বড় এখন বাবাদের এক পুত্র হওয়ার জন্য বাবাদের চাপে তাদেরকে আসতে হয়েছে। আর আজকে অনেক বড় বড় পদ আমি দেখেছি, মানে যেটা হচ্ছে এনভায়রনমেন্ট, তার সবচেয়ে বড় পদে জাকারিয়াদার মেয়েটি বসে আছে, সবচেয়ে টপ র্যাঙ্কের ইয়েতে, যে কিন্তু এই পশ্চিমবঙ্গের মধ্যে নাই, সে দিল্লি বোম্বে ওইসব সাইডেই বোধহয় আছে। ওদের বাড়িরই কেউ আমাকে বলে গেছেন। আমি তো অত ঘুরি না, ওনারাই যখন বলেন তখন আমার যে কী আনন্দ লাগে। আমার মনে হয় জীবনের সবচেয়ে মহৎ এবং ভালো কাজ এটা। মানে আমি যতদিন বাঁচি, আমার মনে হয় আমার বয়সটা একটু কমলে আমি আরও এই বাচ্চাগুলোকে দেখতে পারতাম। ম্যাম, আপনার স্কুলে প্রতিটা ক্লাসে কতজন বাচ্চা থাকে? নির্দিষ্ট বাচ্চা থাকে না, যত অ্যাডমিশন হবে কোনো প্রবলেম নেই? না না না, প্রবলেম আছে, আমি অ্যাডমিশন করবো না। প্রতিটা ক্লাসে কতজন করে বাচ্চা? আমার প্রতিটা ক্লাসে ম্যাক্সিমাম 45-এর বেশি আমি দিব না। এবং প্রতিটা বাচ্চার প্রতি বছরে অ্যাডমিশন ফি কত থাকে? অ্যাডমিশন ফি তাদের 2100 টাকা। প্রতি বছর অ্যাডমিশন ফি 2100 টাকা। তার মধ্যে ওর আছে, মনে করো ডায়েরি পাবে, ব্যাচ পাবে, তারপরে আমাদের আছে, ক্যামেরা আছে, এগুলো তো 2100 টাকা। ম্যাম, আমরা শুনেছি যে শিশুতে কিন্তু গার্ডেনে যারা রিটায়ার্ড হয়েছে, আমাদের একটা ভ্যান কাকু ছিল, আমাদেরকে ছোটবেলা থেকে যাতায়াত করতো। এই তো ভ্যান কাকু বসে আছে। দীর্ঘ 2017 সালে কারণবশত অসুস্থতার কারণে স্কুল থেকে আসছে না, কিন্তু এখনো সেই স্কুলের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাকু জড়িত, এবং আপনি একটা
ই পেনশন টাইপের কাকুকে প্রতি মাসে একটা চেষ্টা করি অর্থ চেষ্টা দেন। করি প্রতি মাসে অর্থ দেন এবং কাকুর যদি কাছে essentially ওটা কোনো কিছু নগণ্য, দরকার থাকে, কিন্তু ওটা আমি চেষ্টা করি। সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন হয় যে একজন শিশু কিন্ডারগার্টেনের প্রতিটা মানুষ প্রথম থেকে এখন পর্যন্ত সকলের সঙ্গে সমানভাবে জড়িত? আমার তো মনে হয় এই কচি কাঁচা শিশুকে যখন ওই খাঁচার বড় বড় ভ্যানগুলোতে এই মতিউর নিয়ে আসতো, কোলে করে এনে বাচ্চা দিয়ে যেত, সেই দৃশ্য এখনো আমার কি বলবো মন ভোলায়। খুব ভালো লাগতো। সবাই তো সমান হয় না। ও বাচ্চাকে কোলে করে এনে দিয়ে যেত। তো আজকে অসুস্থ হয়েছে, আমার মনে হয়েছে যে ওরও এই বিদ্যালয়ের প্রতি একটা ডিমান্ড আছে, কারণ বিদ্যালয়ের শুরুর থেকে ওর অবদান রয়েছে, ওর প্রতি আমাদের স্কুলের কিছু করার কথা। তো আমাদের স্কুল তো সেইভাবে না, আর আমাদের টিচারদের বেতন অন্য স্কুলের মতো না। আমাদের টিচাররা 20 বছর, 22 বছর, 25 বছর চাকরি করছেন। তাদের জ্ঞান, তাদের যা কোয়ালিটি, সেটা এখানে আমি বলে ভাষাতে পারবো না। আর তারপরে তাদের 25-30 বছরের সব অভিজ্ঞতা, তারা স্টিল নাও কাজ করছেন। এবং তাদের কাছে তাদের যে প্রধান শিক্ষিকা, তিনি কিন্তু একজন খুব, মানে কি বলবো, তাদের কাছে অমানবিক মনে হবে এবং খুব কঠিন মনে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে এখনো আমার সঙ্গে কাজ করছে, কারণ আমার একটাই চাওয়া, আমি শিশু বুঝি আর অভিভাবকের দলে। আমি টিচারের পক্ষে নই, অভিভাবকের মতের সঙ্গে আমার সহমত। অভিভাবকের চাওয়া আমার চাওয়া। তাদের সঙ্গে এই কথা বিনিময় আমার হয়। আর যাই হোক, ওরাও আমাকে শ্রদ্ধা করে। না হলে আমার স্কুলে টিউশনি করতে পারবা না, স্কুলের বাচ্চা পড়াবে না। স্কুলের বাচ্চা পড়ালে বাচ্চা বোকা হবে, তুমি ওর মান নষ্ট করে দেবে। তোমাদের কম্পিটিশন থাকবে ওই বাচ্চাকেই ফার্স্ট করানোর, কোশ্চেন আউট করবা, তোমরা কোশ্চেন করবা। অতএব তোমরা এখানের বাচ্চা পড়াবো না, পড়াতে হলে অন্য স্কুলের বাচ্চা পড়াবো। এই স্কুলে পড়ালে এই স্কুলে চাকরি করবে না। ওরা ওই শর্তও মেনে নিয়েছে। না, আমার তো মনে হয় যে একমাত্র শিশু কিন্ডারগার্টেন ছাড়া বাকি সমস্ত প্রাইভেট স্কুলে টিউশন নিজস্ব পড়ানো হয়। সেক্ষেত্রে শিশু কিন্ডারগার্টেনকে একটা আলাদা চাওয়া পাওয়ার মধ্যেই দেখা দরকার। শিশুদের তো এমন একটা কিন্ডারগার্টেন যেখানে আমি তো বলছি, আমি গর্ববোধ করি। আজকে 5টা স্কুলের ছেলে আমার কাছে আসুক ফার্স্ট বয়, আমারও ফার্স্ট বয়, আমার ফার্স্টও লাগবে না, 3rd 4th দাঁড়াবে এসে। ওখানে কোয়ালিটি যাচাই করা হোক, তাদের গুণগত মান, তাদের বইয়ের ধ্যান ধারণা। আমার স্কুলের বই নিয়ে এখানে বিশাল সমালোচনা। শিশুতীর্থ খুব কঠিন বই করে। কঠিন মানে কি, আমি তো অতে আম, তারপরে অতে আতা শেখানোর পর তারপরে সিএটি ক্যাট, বিএটি ব্যাট করতে 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 ধাপে ধাপে একটু একটু যে পড়ানো হয় সেইভাবে এগিয়ে তাদেরকে একটা মানের জায়গায়। আমি ক্লাস 1-এ গিয়ে ওদেরকে একটু চাপ দিই যখন ক্লাস 1-এ উঠে, যার জন্য আমার অর্ধেক বাচ্চা অন্য স্কুল নিয়ে নেয়। প্রথমেই মেখে ভাত খাওয়ায় না, ওখানে পড়াচ্ছেন, আপনার বাচ্চাকে তো কিছুই শেখায়নি। আগে আমি 6 মাস 4 মাস শেখাতাম না, এখন আমি ওদের বলেছি 2 মাস পরে একটা আম আঁকবি আর আমের সঙ্গে একটা আম লিখবি। এটুকু একটু চেষ্টা করতে থাক, কারণ না হলে তো বাচ্চা ধরে রাখতে হবে। এরা তো একটা ফলস কথা বলে বাচ্চা নিয়ে নিচ্ছে। এরা তো বুঝছে না যে মন্টেসরির যে পড়াশোনা বা এই শিশুদের পড়াতে গেলে যে ট্রেনিং, সেই ট্রেনিংও আমার নেওয়া আছে। এই শিশু পড়ানোর ট্রেনিংটাই আলাদা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেরই ছাত্ররা অনেক স্কুল খুলছে, খারাপও লাগে। আবার ওদেরকে বলতে হচ্ছে, বাবু শিক্ষা সবচেয়ে বড় জিনিস, আমি তোমাদের পাশে আছি, যা সাহায্য চাইবে আমি করব, যখন ডাকবে আমি যাব, কিন্তু এর চেয়ে মহৎ কাজ আর কিছু হয় না। আর শিক্ষাকে পণ্য করিও না, শিক্ষাকে তোমরা বিক্রি করো না। তো এটা সুজাপুরে বিক্রি হচ্ছে। ম্যাম, আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো।
আমাদের ৯৬ পডকাস্টে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা থেকে আমরা শুধু শিক্ষার বিবর্তন নয়, বরং একজন শিক্ষার নিষ্ঠার গল্প শুনলাম। পরিকাঠামোর চেয়ে শিক্ষার মান এবং ভালোবাসা বড়, তা আপনার কথা থেকেই স্পষ্ট। আপনাদের মতো শিক্ষক শিক্ষিকাদের হাত ধরেই আমাদের পরবর্তী প্রজন্ম গড়ে উঠুক। আমাদের পডকাস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, যাতে আমাদের পরবর্তী নতুন পর্বগুলো আপনারা সহজে দেখতে পান। তাছাড়া অনুরোধ থাকলো, এই আলোচনায় আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে।